18। নিচের ঠোঁটে চিমটি কাটতে কাটতে প্ল্যাটফর্মের রেডিও রুম থেকে খোলা ডেকে বেরিয়ে এলো কিশোর, তার পেছনে মুসা। রবিনের কথায় অবাক হওনি তুমি সেকেন্ড? উল্টে পড়া বিকল কেনটা পানিতে ফেলে দিয়েছে ক্রুরা। উপরের ডেক মেরামতে ব্যস্ত এখন। নীল সাগর থেকে ধীরে ধীরে গড়িয়ে আসা ঢেউয়ের দোলায় মৃদু দুলছে প্ল্যাটফর্ম। হ্যাঁ, কেমন যেন মনে হলো, মুসা বলল। নিরাশ নিরাশ ভাব, হয়তো কিছু পাইনি বলেই। কি জানি, বারবার প্রশ্ন করতে হলো তাকে। অথচ ওসব নিজে থেকেই বলে ফেলার কথা তার। উত্তেজনায় ফেটে পড়ার কথা। ওই যে বললাম, খুব হয়েছে। হয়তো। নিচের দিকে নেমে এলো ওরা। রবিনের নিরাসক্ত কথাবার্তার ব্যাপারটা ছাড়াও এখন অনেক কিছু ভাবার আছে কিশোরের। স্কুবা ডাইভিং ইকুইপমেন্টগুলো নেড়েচেড়ে দেখছে হার্ডিন স্টোরেজ রুমে। ওদের সারা পেয়ে মুখ তুলে তাকালো। ঠিকই আছে সব। তো রবিন কিছু জানলো? না, মাথা নাড়ল মুসা। তবে কিশোর বলল, আমার এখনো বিশ্বাস ওই সাবমেরিনেই রয়েছে সব রহস্যের চাবিকাঠি। গিয়ে দেখতেই হচ্ছে আমাদেরকে। বেশ, চলো। লাঞ্চের পরেও আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। সাগর আরও শান্ত না হলে নামা উচিত হবে না। বসে রইল না ওরা। স্কুবা ইকুইপমেন্টগুলো বয়ে আনতে লাগলো উপরের ডেকে। ডলফিন তো অকেজো, হার্ডিন বলল। প্ল্যাটফর্মের বোর্ডটাই এখন ভরসা। ডেকের কিনারে সেকল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে মোটর বোর্ডটা। ইস্পাতের তৈরি খোল। আউটবোর্ড ইঞ্জিন সাধারণ নৌকার তুলনায় লম্বা। সাগরের চলাচলের উপযোগী, তবে ডলফিনের চেয়ে অনেক ছোট। আরেকজন লোক লাগবে আমাদের, বলল ম্যানেজার। 3জন নামলে ভালো হবে, নিরাপত্তা বেশি। আমাদের একজন ড্রাইভারকে নিয়ে নেব। কিশোর, বোটটা সামলাতে পারবে? আমি, ঢোক গিলল কিশোর। মোটর বোটটার দিক থেকে চোখ ফেরালো উত্তাল সাগরের দিকে। আমি কি পারবো? তার চেয়ে ক্যাপ্টেন পেককে নিয়ে গেলে ভালো হয় না? আমি বরং প্ল্যাটফর্মে থাকি। হেসে ফেললো মুসা। কি ব্যাপার, ভয় পেলে নাকি? না, কিশোর ঠিকই বলেছে। মুস্কি হাসলো হার্ডিন। ওর রেডিওর কাছে থাকাই ভালো। রবিন আবার কখন কখন ডাকে। জরুরি কোনো খবর থাকতে পারে। সেই ভালো। হাসিতে দাঁত বেরিয়ে গেছে মুসার। কিশোর মিয়ার হাতে স্টিয়ারিং দিলে বটি হয়তো ডুবিয়ে দেবে। আরেকদিকে মুখ ফিরিয়ে রাখলো কিশোর। ক্যাপ্টেনকে ডাকতে গেল হার্ডিন। ফিরে এলো ফেকার আরও একজনকে নিয়ে। লোকটার নাম ডেনিং, ওয়েল কোম্পানির বেতনভোগী ড্রাইভার। নৌকায় কয়েকটা বাড়তি এয়ার ট্যাঙ্ক তুলে নিল সে, আর একটা লম্বা ব্যাগ। নৌকা পানিতে নামালো কয়েকজন শ্রমিক। ইতিমধ্যে ওয়েট স্যুট পরে নিল মুসা, হার্ডিন আর ডেনিং। লম্বা দড়ি বেয়ে নৌকায় নামলো 4জনে। ইঞ্জিন স্টার্ট দিল পেক। রওনা হলো ওরা। গোলইয়ের কাছে বসেছে মুসা। ঢেউয়ে ভীষণ দুলছে নৌকা, কিন্তু ডোবার কোনো ভয় নেই। সেভাবেই তৈরি হয়েছে, আর চালকও খুব দক্ষ। হার্ডিন বসেছে মুসার পেছনে। 8 মাইল মতো দূর হবে, ম্যানেজার বলল। কিশোরেরও তাই অনুমান। শার্ক রিফের দক্ষিণ ধারে ভেসে উঠেছিল ওটা। ঝড়ে সরিয়ে নেয়নি তো? নিতেই পারে, মুসার কথায় সায় জানালো ডেনিং। এক কাজ করব, ঠিক রিফের উপর নোঙর ফেলব। তারপর অনেকখানি জায়গা জুড়ে চক্কর দিয়ে খুঁজব। আস্তে আস্তে সরে যাব বেশি পানির দিকে। এতে একমত হলো সবাই। মাত্র 8 মাইল পথ যেতে আর কতক্ষণ? রিফের কাছাকাছি এসে পানিতে একটা প্রকট পরিবর্তন চোখে পড়ল মুসার। বড় লম্বা ঢেউ আসছে না এখানে। তার জায়গায় ছোট ছোট এলোমেলো ঢেউ ছলছলাৎ করে বাড়ি মারছে ধাতব গুলুইয়ের তলায়। সামনে কয়েকশো মিটার দূরে সাদা ফেনা রিফের সীমারেখা তৈরি করেছে। এসে গেছি, ক্যাপ্টেন বলল। ঠিক কোথায় রাখতে হবে? প্ল্যাটফর্ম আর সান্তা ক্রুজ আইল্যান্ডের মাঝামাঝি একটা জায়গা দেখালো হার্ডিন। 3 বিন্দু কল্পনা করলে এক সারিতে পড়ে। নোঙর ফেলল পেক। পানি এখানে মাত্র 5 মিটার গভীর। লম্বা ব্যাগটা খুলে 3টে ভারী স্পেয়ার গান বের করলো ডেনিং। চোখ বড় হয়ে গেল মুসার। হাঙ্গর, হায় হায়, ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, এখানে হাঙ্গর আছে, ম্যানেজার বলল।
এত ভয়ের কিছু নেই, বেশিরভাগই নিরীহ। খারাপগুলো থাকে খোলা সাগরে, জান জানো নিশ্চয়, তবু হুঁশিয়ার থাকা ভালো। হ্যাঁ, রিফেও মাঝে মাঝে দু চারটা খারাপ চলে আসে। আগেও বহুবার রিফের কাছে ডুব দিয়েছি। গুড, আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। হাঙর দেখলে ভয় পেয়ে হঠাৎ কিছু করে বসবে না, তাতে বিপদ বাড়বে। মাথা কাত করলো মুসা। সাগরে নামলো 3 ডুবুরি। ধীরে ধীরে সাঁতরে চলল। যতই গভীরে নামছে শান্ত হয়ে আসছে পানি। উপরের উত্থাল উথাল পাতাল ঢেউ এখানে পৌঁছতে পারছে না। তবে ঝড়ের পর পানি কিছুটা ঘোলা হয়ে গেছে। তলায় অসংখ্য ছোট বড় পাথুরে টিলা। সেখানে সাঁতরে বেড়াচ্ছে ছোট মাছের দল। আরও নিচে পানি পরিষ্কার। প্রথম হাঙরটা দেখা গেল ছোট, সামনে কিছু দূরে অলস ভঙ্গিতে ঘোরাফেরা করছে। মুসার গায়ে হাত রাখলো হার্ডিন। সে ফিরে তাকাতে মুখোশের ভেতরে হাসলো। অর্থাৎ ভয়ের কিছু নেই, ওটা নিরীহ হাঙর। মুসাও সেটা বুঝতে পারছে। এগিয়ে চলেছে ওরা। কিছু দূর এগিয়ে বাঁয়ে মোড় নিল। ঢালু হয়ে নেমে গেছে সাগরতল। সাবমেরিনের খোঁজ শুরু হলো এখান থেকে। অনেক বেশি মাছ এখানে ঝাঁক বেঁধে রয়েছে। নিঃসঙ্গ মাছও আছে। গোটা দিনে রঙিন চিংড়ি দেখতে পেল মুসা। পাথরের গা কামড়ে রয়েছে হাজারো শামুক গুগলি। যেমন বিচিত্র চেহারা তেমনি রং। হাস্যকর ভঙ্গিতে পাশে হেঁটে দ্রুত সরে যাচ্ছে কাঁকড়া ভার এক একটা। ঘনলতা জঙ্গলের মতো জন্মে রয়েছে জলজ আগাছা। চোতের টানে কাত হয়ে যাচ্ছে, যেন দুলছে বাতাসে। হঠাৎ চোখে পড়ল ওটা। স্পেয়ার গান তুলে দেখালো ডেনিং। সেই প্রথম দেখেছে বড় কালো একটা ছায়া। আরও এগিয়ে দেখা গেল গায়ে জন্মে রয়েছে জলজ উদ্ভিদ। ডেক গানটায় ভারী হয়ে মরচে পড়েছে। ছেয়ে রয়েছে শামুকার গুগলিতে। প্রায় 90 ডিগ্রি কোণ করে যেন খাড়া হয়ে রয়েছে পুরনো সাবমেরিনটা। কনিং টাওয়ারটা উঠে আছে উপরের ফ্যাকাশে আলোর দিকে। সাবধানে আরও কাছে গেল তিনজনে। কনিং টাওয়ারের খানিকটা নিচে বিশাল এক কালো ফোকর দেখা গেল। দুজন লোক সহজেই সাঁতরে ঢুকে যেতে পারবে ওই ফোকর দিয়ে। মাটিতে শুয়ে না থেকে ওভাবে খাড়া হয়ে আছে কেন সাবমেরিনটা বুঝতে পারল তিনজনেই। বাতাস, নিশ্চয় টর্পেডো টিউবের ফোকরের উপরে কোনো চেম্বারে এখনও বাতাস রয়েছে। ওই চেম্বারটা বায়ু নিরোধক। সাবমেরিনটা সাবমেরিনটা আক্রান্ত হয়ে রিফে ডুবে যাওয়ার সময় নিশ্চয় ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল কুরুরা। আর ওই বাতাসের কারণে ঝড়ের সময় ওভাবে ভেসে উঠেছিল সাবমেরিনটা। ওরকমভাবে দুলছিল। ঢেউয়ে এখনও মৃদু দুলছে ওটার উপরের দিক। এই সময় কানে এলো শব্দ। আসতেই হচ্ছে, কিন্তু পানিতে মৃদু শব্দ অনেক দূর ছড়ায়। ধাতব শব্দ। টোকা, তারপর ঘষা দেওয়ার আওয়াজ। মনে হচ্ছে শব্দটা আসছে সাবমেরিনের ভেতর থেকেই। ঝট করে একে অন্যের দিকে তাকালো ওরা, সতর্ক। মুসার চোখে ভয়। তবে কি পুরনো সাবমেরিনের ভিতরে জ্যান্ত হয়ে উঠেছে লাশগুলো? জাপানি ভূত। সে শুনেছে জাপানি ভূতেরা নাকি খুব খারাপ হয়। ভুরুকুসকে কালো ফোকরটার দিকে তাকিয়ে আছে মুসা। ওটার ধার ঘেঁষে দুলছে আগাছা। সুরুত করে বেরিয়ে এদিক ওদিক ছুটে পালালো কয়েকটা মাছ। দুই সঙ্গীর দিকে তাকালো মুসা। মাথা ঝাঁকালো হার্ডিন। এগোতে যাবে ওরা। ঠিক এই সময় ফোকর গলে বেরিয়ে এলো একটা কালো ছায়া, মুখে মুখোশ, পরনে ওয়েট স্যুট, এক হাতে স্পেয়ার গান, আরেক হাতে একটা ধাতব বাক্স। বেরিয়েই ওদেরকে দেখে ফেললো ড্রাইভার। চোখের পলকে ঘুরে সাঁতরে উঠতে শুরু করলো উপরে। ইশারায় মুসা আর ডেনিংকে আসতে বলে পিছু নিল হার্ডিন। এলো দ্বিতীয় হাঙরটা। প্রথমটার চেয়ে বড় একটা গ্রে শার্ক। ডেকের কিনারা দিয়ে বেরিয়ে এগিয়ে এলো। ড্রাইভারও তখন প্রায় ওখানে পৌঁছেছে। মুখোমুখি হয়ে গেল হাঙরের। হাত থেকে বাক্সটা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি স্পেয়ার গান তুলল সে, কিন্তু মারার দরকার হলো না। ড্রাইভারের পোশাক আশাক দেখেই বোধহয়
আগ্রহ হারালো হাঙ্গর। শরীরটাকে বাঁকা করে প্রায় ধনুক বানিয়ে ঘুরল ওটা। সাগরে ছুটে গেল গভীর পানির দিকে। তারপর কি মনে করে ঘুরল আবার। ছুটে আসতে লাগলো মুসা আর তার দুই সঙ্গীর দিকে। ওটার দিকে নজর তিনজনের। এই সুযোগে সাঁতরে সাবমেরিনের অন্য পাশে চলে গেল ড্রাইভার। বাক্সটা তোলার চেষ্টা করলো না। হাঙরটাও বেশি এগোলো না। কিছু দূর এসেই মোড় নিয়ে চলে গেল। গভীর পানিতে হারিয়ে গেল তার লম্বা বাঁকা লেজটা। ড্রাইভারের পিছু নিল হার্ডিন আর ডেনিং। পড়ে থাকা বাক্সটা তুলে নিয়ে ওদেরকে অনুসরণ করলো মুসা। তিনজনেই দেখল টর্পেডোর মতো দেখতে মিনি সাবমেরিনে চড়ে বসছে ড্রাইভার। নিশ্চয় সেই হিস হাইকার। প্রাণপণের সাথে এগোলো ওরা। কিন্তু তার আগেই স্টার্ট নিল শার্ক হান্টার। প্রোপেলারের ঝাপটায় পানিতে বালির মেঘ উড়িয়ে ছুটতে শুরু করলো। হারিয়ে গেল মেঘের ওধারে। আর পিছু নিয়ে লাভ নেই। সাঁতরে ওটাকে ধরা যাবে না। থেমে গেল হার্ডিন আর ডেনিং। হতাশ হয়ে তাকালো পরস্পরের দিকে। আঙুল তুলে উপরে ওঠার নির্দেশ দিল ম্যানেজার। মুখোশের আড়ালে হাসলো মুসা। তুলে দেখালো হাতের বাক্সটা। চকচক করছে চোখ। সে নিশ্চিত এটার ভেতরেই রয়েছে শার্ক রিপ রহস্যের সমাধান। 19। ভেসে উঠল ওরা। হাত নেড়ে ডাকলো হার্ডিন। দেখতে পেল পেক মোটরবোট নিয়ে হাজির হলো। তাতে উঠে দ্রুত মুখোশ আর এয়ার ট্যাঙ্ক খুলে ফেলল ডুবুরিরা। তারপর বাক্সটার দিকে হাত বাড়ালো মুসা। এখন না মুসা। চারপাশের সাগরে ঘুরছে হার্ডিনের দৃষ্টি। শার্ক হান্টার নিয়ে ওই লোকটা ফিরে আসতে পারে। আমাদের এই বোটের তলাও ইস্পাতের। বুঝতে পেরেছ? চলুন ক্যাপ্টেন। ফুল স্পিড দিল পেক। আসার সময় ঢেউয়ের অনুকূলে এসেছিল। প্রতিকূলে এগোতে এখন গতি গেল কমে। তবে চলছে মোটামুটি ভালোই। পানি সিটকে উঠছে না। ভিজতে হচ্ছে না কাউকে। হাতের বাক্সটা রেখে দিয়ে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে আছে মুসা। ল্যান্ডিং স্টেজে পৌঁছলো ওরা। ডলফিনের মেরামত চলছে। মোটরবোট বাঁধার দায়িত্ব ডেনিংয়ের উপর ছেড়ে দিয়ে সরু সিঁড়ি বেয়ে নিচের ডেকে উঠে এলো অন্যেরা। কিশোর ওখানে ওদের জন্যে অপেক্ষা করছে। হাতে একটা দূরবীন। ওই বাক্সে কি? সেকেন্ড দেখেই চেঁচিয়ে উঠল সে। জানি না। খোলো খোলো তাহলে। হার্ডিন, পেক, কিশোর তিনজনেই ঘিরে ধরল মুসাকে। ইস্পাতের শক্ত ক্লিপ খুলে বাক্সের ডালা তুলল সে। ভেতরে পানি ভরা। তার মধ্যে রয়েছে ইস্পাতের ছোট আরেকটা বাক্স। মরচে পড়া। কি যেন লেখা। হার্ডিন ঝুঁকে এলো। ছুরি বের করে বাক্সের উপরের ময়লা চেঁছে ফেলল মুসা। কালো রং ছিল এক সময় বাক্সটার। কিছু নষ্ট হয়েছে মরছে আর পানিতে। মুসার চাষার জায়গায় বেরিয়ে পড়ল ধূসর ইস্পাত। জাপানি অক্ষরে কি যেন খোদাই করা রয়েছে। জাপান ইম্পেরিয়াল নেভির সাব। বিড়বিড় করল পেক। নিশ্চয় এটা সাবমেরিনের কমান্ডারের দায়িত্বে ছিল। অফিসিয়াল কাগজপত্র আছে। বাক্সের তালা ভেঙে ডালার ফাঁকে ছুরি ঢুকিয়ে চার মেরে ডালা তুলে ফেলল মুসা। ভেতরটা পানি নিরোধক। ওয়েল স্কিন দিয়ে পেঁচানো রয়েছে কিছু। কেটে বের করলো সে। বেরোলো ভারী ক্যানভাসে মোড়া ছোট একটা নোটবুক। ক্যানভাসের উপর নানা রকম সাপ। লেখাগুলো জাপানি ভাষায়। সাবমেরিনের লগবুক, আন্দাজে বলল হার্ডিন। নোটবুক খুলে হতাশ হলো মুসা। গুঙিয়ে উঠল। পড়ব কিভাবে? ঠোঁট কামড়ালো কিশোর। মিস্টার কার্টারের বাড়ি নিয়ে যাব এটা। তার মালি সহ পড়তে পারবে। আর কিছু আছে নাকি দেখো তো। মাথা নাড়ল মুসা। আছে প্রথম বাক্সটায়, বলে উঠল হার্ডিন। ভারী একটা সোনার আংটি তুলে নিল বাক্সের পানি থেকে। তাতে জোড়া পাতা আঁকা। লাল একটা পাথর বসানো। ওটা আসল রুবি, আমি শিওর। ঘুরিয়ে ফিরিয়ে আংটিটা দেখছে ম্যানেজার। পুরুষের আংটি, বেশ পুরনো। আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ও আগেকার। এই দেখো খোদাই করা পাতাগুলোর শিরা কেমন মসৃণ হয়ে গেছে। আঙুলে লাগে না। নীরবে জিনিসগুলোর দিকে তাকিয়ে রয়েছে অন্য তিনজন। অবশেষে কাশি দিয়ে গলা পরিষ্কার করল মুসা।
বলল, এই গুপ্তধন, এগুলোর জন্যই গিয়েছিল ড্রাইভার? কিশোর বলল, হ্যাঁ, আর অনেক কষ্ট করেছে, যোগ করলো হার্ডিন। মূল্যবান না হলে কেন করলো কি জানি। দাড়ি চুলকালো পেক। বদ্ধ পাগল তো অনেক আছে, হয়তো সুভেনির হিসেবেই নিয়েছিল ওগুলো। গিয়ে বন্ধুদের দেখিয়ে বলবে, এই দেখো কোত্থেকে কী জিনিস নিয়ে এসেছি, যত্ত সব। ওহো, মাথা নাড়ল কিশোর। সুভেনির নয়, অন্য কিছু। লোকটা জানতো কোথায় আছে ওগুলো। আর এতে কি আছে? হয়তো সাবমেরিনের ভেতরে কোনো কঙ্কালের আঙুল থেকে খুলে নিয়েছে আংটিটা। তার মানে বলতে চাইছ? প্রায় চেঁচিয়ে উঠল মূসা। এগুলোতেই রয়েছে সূত্র। গুপ্তধন কোথায় আছে? হ্যাঁ, কিশোরের অনুমান ঠিকই হতে পারে। হার্ডিন বলল, এখনই নিয়ে যাওয়া দরকার। আগে মিস্টার কার্টারকে রেডিওতে বলে নি। কাউচে নিথর হয়ে বসে আছে রবিন। মিস্টার কার্টার এলিয়ে পড়েছেন চেয়ারে। চিকে মারা পায়চারি করেই চলেছে। হাই তুলছে দুই কুইম্বি। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? ডলফিন কলিং মিস্টার কার্টার, কাম ইন কার্টার। চরকির মতো পাক খেয়ে ঘুরল চিকামারা। ঝট করে সোজা হলো ডিড আর ফেড। রেডিওর দিকে তাকালো রবিন। ইশারায় মিস্টার কার্টারকে জবাব দিতে বলল চিকামারা। কার্টার বলছি। কিশোর? হ্যাঁ স্যার, আমরা আসছি। তারপর সংক্ষেপে জানালো কি পেয়েছে। শেষে বলল, ঝড়ের সময় নিশ্চয় সান্তা ক্রুজ দ্বীপে আশ্রয় নিয়েছিল ড্রাইভার। সাগর শান্ত হলে নেমেছে। আপনি এক কাজ করুন, ম্যারিনায় চলে আসুন, সাথে করে সোহকে নিয়ে আসবেন। চিকামারার দিকে তাকালেন কার্টার। মাথা ঝাঁকালো জাপানি। আজ তো ওর ডিউটি নেই। বেফাস কিছু বলার সাহস পেলেন না কার্টার। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চিকামারা। এখানে আসবে না, ওর বাসায় গিয়ে ওকে তুলে নিতে হবে। ঠিক আছে, যান, আমরা মোটর বোট নিয়ে আসছি। নীরব হলো রেডিও। কি ভেবে হঠাৎ মাইক্রোফোনের কাছে মুখ নামালেন কার্টার। পিস্তল তুলল চিকামারা। শীতল কণ্ঠে বলল, না, খবরদার। মিস্টার কার্টার, চেঁচিয়ে উঠল রবিন। চুপ, ধমক দিল ফেড। দুই লাফে এসে রবিনের মুখ চেপে ধরল। সেরাক করে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চেয়ারে হেলান দিলেন কার্টার। কুইম্বিদের আদেশ দিল চিকামারা, বেঁধে ফেলো ওদের। রেডিওর কাছ থেকে দূরে সরিয়ে এনে একটা চেয়ারে বসিয়ে কার্টারকে বাঁধা হলো। রবিনকেও বেঁধে কাপড় গুঁজে দিল মুখে। তারপর কুইম্বিদের নিয়ে বেরিয়ে গেল চিকামারা। মোটরবোট চালাচ্ছে মূসা। পথ জানা আছে তার, তবু বারবার বুঝিয়ে দিয়েছে পেক কোন দিক দিয়ে কিভাবে যেতে হবে। সাগর পুরোপুরি শান্ত হয়নি এখনো। খোলা সাগরে পড়ে খুব দুলছে বোট। কিশোর একসময় বলল, মূসা, সত্যি আছে তো? যুদ্ধের সময় অনেক সোনাটোনা নিয়ে যেত জাপানিরা, শুনেছি। থাকতেই পারে। চিন্তিত ভঙ্গিতে মাথা দোলালো কিশোর। থাকতেই হবে, নইলে এই পুরনো লগবুক আনতে যাওয়ার কার কি ঠেকা পড়েছে। জবাব দিল না কিশোর। চিমটি কাটতে শুরু করেছে নিচের ঠোঁটে। চুপচাপ বোট চালালো মূসা। সামনে শান্তা বারবার চ্যালেনে ঢোকার মুখ। মুখের কাছে আগাছার বিশাল জঙ্গল ভাসছে। বোঝা গেল ঝড়ের কাজ। মাঝখানে সরু ফাঁক বোট চলাচলের ফলে হয়েছে। গতি কমিয়ে মূসাও বোট ঢোকালো সেই ফাঁকে। বেরিয়ে এলো অন্য পাশে। হঠাৎ মূসার দিকে তাকালো কিশোর। ফ্যাকাশ হয়ে গেল মূসা। বিড়বিড় করে বলল, হ্যাঁ, আমিও খেয়াল করেছি। ভারী হয়ে গেছে বোট। স্তব্ধ হয়ে এক মুহূর্ত বসে রইল কিশোর। তারপর বোটের কিনারা খামচে ধরে ঝুঁকে তাকালো নিচে। ঝড়ের কারণে এখানেও পানি ঘোলা, কিন্তু বেশি নিচে নয় জিনিসটা, তাই দেখতে পেল সে। সরে এসে মাথা ঝাঁকালো, ফিসফিসিয়ে বলল, আছে। ভয় ফুটল দুজনের চোখেই। কিশোর বলল, আগাছার মাঝের ফাঁক গতি কমিয়েছিলে, নিশ্চয় তখনই নিচে এসে লেগেছে। মূসা, আমরা আসবো জানতো। ঘাপটি মেরে বসেছিল। নির্জন জায়গা, খোলা বোটে দুজন কিশোর, আর ঠিক তাদের নিচেই রয়েছে। আর ভাবতে পারল না কিশোর। চেঁচিয়ে বলল, মূসা, যদি উঠে আসে? পারবে বলে মনে হয় না। আসতে হলে বোটের তলা থেকে সাবমেরিনটা ছাড়িয়ে নিতে হবে।
লাফ দিয়ে আগে চলে যাব আমরা। টিকিট নাগালও আর পাবে না। কিন্তু পেট্রোলের কথা ভেবেছো? নিচে বোঝা নিশ্চয়ই অনেক বেশি তেল খাচ্ছে ইঞ্জিন। যদি আমরা গিয়ে পৌঁছার আগেই তেল ফুরিয়ে যায়। চ্যানেল পেরিয়ে এলো বোট। মুসা বলল, ঠিকই বলেছ, তেল থাকবে না। এখানেই কোথাও উঠে যেতে হবে। সান্তা বারবারা আর ভেঞ্চুরার মাঝে কোথাও। সায় জানালো কিশোর। সাই করে তীরের দিকে বোটের নাক ঘুরিয়ে ফেলল মুসা। হঠাৎ খেপা ঘোড়ার মতো লাফ দিয়ে আগে বাড়ল বোট। গতি এক ধাক্কায় বেড়ে গেল অনেকখানি। আমাদের সাহায্য করছে, চিৎকার করে বলল মুসা। নিজের মোটরও চালু করে দিয়েছে। কেন কেন করছে? কারণ, ধীরে ধীরে বলল কিশোর। ও যেখানে আমাদেরকে নিয়ে যেতে চেয়েছে সেদিকেই যাচ্ছি আমরা। নির্জন জায়গায়। 20। জনমানব শূন্য তীরের দিকে তাকিয়ে রয়েছে দুই গোয়েন্দা। মাত্র আর আধ মাইল দূরে। একধারে পাথরের টিলা ঢালু হয়ে উঠে গেছে সাগরের নিচ থেকে। পাশে সাদা সৈকত। একটা ওয়েল গিয়ার আছে। দূরে কয়েকটা বাড়িঘর দেখা যাচ্ছে বটে, কিন্তু তীরে কেউ নেই। মাত্র 5টা বাজে। মুসা বলল, লোকজন গেল কোথায়? বোধহয় বাড়িতে। সাগরের যা অবস্থা, সাঁতার কাটা যাবে না, মাছও ধরতে পারবে না। এসে কি করবে? তার মানে আমাদেরকে একা পাবে বেটা? না, হাইওয়ে 101 তীরের কাছেই। 15 মিটার মতো হবে। ওই যে ওদিকে নেমেই ছুটতে শুরু করব। ওখানে নিশ্চয় লোক আছে। আর লোকজনের চোখের সামনে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। ঠিক আছে, ওই গিয়ারের ওয়েল পেয়ারের কাছে নিয়ে যাচ্ছি আমি। ল্যান্ডিং স্টেজে লাফিয়ে নেমেই দেব দৌড়। পিয়ার ধরে পশ্চিম দিকে লম্বা একটা অন্তরীপ পেরিয়ে এলো বোট। ঢেউ তেমন ঢুকতে পারছে না এখানে, ফলে পানি অনেকটা শান্ত। চলল লম্বা পিয়ারটার দিকে। কাউকে চোখে পড়ল না। পিয়ারটা যেখানে শেষ হয়েছে সেখানেও কেউ নেই, কোনো গাড়ি নেই। অবাক কাণ্ড তো, মুসা বলল। মোটে 5টা বাজে, পিয়ারের কাছেও কেউ নেই। না থাকুক, হাইওয়েতে থাকলেই হলো। গতি কমালো না মুসা, পুরোদমে এগোলো ল্যান্ডিং স্টেজের দিকে। ওরা কাছাকাছি এসে ইঞ্জিন বন্ধ করেই স্টিয়ারিং ঘোরালো। সা করে পাশ কাটালো বোট। দক্ষ হাতে স্টেজের কাছে ওটাকে নিয়ে এলো সে। পাশ ঘেঁষে রাখলো। ধাক্কা প্রায় লাগলোই না। বোট বাঁধার চেষ্টা করলো না মুসা। লাফিয়ে কাঠের সিঁড়িতে নেমে দুমদাম করে উঠে গেল। একেবারে উপরে ওঠার আগে আর ফিরে তাকালো না। কিন্তু এখন ফিরেই থমকে গেল। কিশোর, দেখো। ফিরে তাকালো কিশোর। কুইম্বিদের কালো জাহাজটা সোজা ছুটে আসছে পিয়ারের দিকে। নিশ্চয়ই অন্তরীপের কোথাও লুকিয়েছিল। গলুইয়ের কাছে দাঁড়িয়ে আছে ফেট কুইম্বি। হুইল ধরেছে ডিন। তার পাশে আরেকটা ছোটোখাটো লোক, চিকা মারা। কিশোর, ওরা আমাদের সাহায্য করবে? করবে কি? দ্বিধা করছে গোয়েন্দা প্রধান। গতি কমাচ্ছে না জাহাজটা। ভাসতে ভাসতে ওটার দিকেই চলেছে মোটর বোটটা। আরে, থামাচ্ছে না কেন? ভেঙে ফেলবে নাকি? ভুরু কুচকে গেছে মুসার, তাই করলো। বোটের ঠিক মাঝামাঝি আঘাত হেনে ওটাকে প্রায় 2 টুকরো করে ফেললো জাহাজ। এগিয়ে আসতে লাগলো স্টেজের দিকে। ফেডের হাতে পিস্তল। মুসা, দৌড় দাও, কুইক। পিয়ারের উপর দিয়ে তীরের দিকে ছুটলো ওরা। পেছনে কালো জাহাজ থেকে শোনা গেল রাগান্বিত চিৎকার। ফিরেও তাকালো না ছেলেরা। আমি এখন শিওর কুইম্বিরাই ডলফিনকে নষ্ট করেছে, হাঁপাতে হাঁপাতে বলল কিশোর। আর সব কিছুর পেছনে রয়েছে ওই জাপানি চিকামারা। লগবুক আর আংটিটা চায়। শার্ক হান্টারে করে ড্রাইভার সেই পাঠিয়েছে। কিন্তু ড্রাইভারের জন্যেও তো কেয়ার করলো না। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মুসা। ইচ্ছে করেই বোটটাকে ভাঙলো। জানে না নিচে লোকটা আছে? জানে, তবে ওর কাছে তো লগবুক আর আংটি নেই। মুসা, এখন বুঝতে পারছি রেডিওতে ওরকম করে কথা বলেছিল কেন রবিন। আমাদের হুঁশিয়ার করতে চেয়েছিল। চিকামারার কুইম্বিরা নিশ্চয় তখন স্টাডিতে ছিল। সেজন্যই জানে লগবুক আর আংটি আমাদের কাছে। পিয়ারের শেষ মাথায় পৌঁছলো ওরা। সৈকতে নেমে ছুটলো হাইওয়ের দিকে। কিন্তু 8 লেন বিশাল হাইওয়েতে পৌঁছে থমকে গেল। পথের দুদিকে যত দূর চোখ গেল কাউকে দেখল না। কোনো
গাড়ি নেই, অথচ এ সময়টা অনেক গাড়ি থাকার কথা। লোক নেই, গাড়ি নেই, কোনো কিছু নড়ছে না, নীরব শূন্য, যেন ভয়াবহ মহাযুদ্ধের পর মরে পড়ে রয়েছে অজানা কোনো গ্রহের বিশাল রাজপথ। ড্রাইভওয়েতে গাড়ি থামার শব্দ শোনা গেল। পেছনের দরজার কাছে এগিয়ে আসতে লাগলো পদশব্দ। জেমস, জেমস কার্টার। ইতিমধ্যে অসংখ্যবার বাঁধন খোলার ব্যর্থ চেষ্টা করেছেন কার্টার। আরেকবার করলেন, মুখে কাপড় গোজা। চেঁচানোর চেষ্টা করেও পারলেন না, গোগো শব্দ বেরোলো শুধু। কিছুক্ষণ নীরবতার পর আবার শোনা গেল, জেমস, হলোটা কি? দরজায় দেখা দিলেন ক্যাপ্টেন হান্স কার্ডিগো। তাড়াতাড়ি এসে রবিন আর কার্টারের বাঁধন খুলে দিলেন। বাঁধা জায়গায় ডলে ডলে রক্ত চলাচল স্বাভাবিক করে নিতে লাগলো দুজনে। তুমি এলে কিভাবে হান্স? জিজ্ঞেস করলেন লেখক। উঠে হাঁটতে শুরু করলো রবিন, পা ঝিমঝিম করছে। তোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল হার্ডিন, ক্যাপ্টেন জানালেন। জবাব না পেয়ে ভাবলো ছেলে দুটো জবাব না পেয়ে ভাবলো ছেলে দুটোর সঙ্গে দেখা করতে গেছো। কোস্টগার্ডকে ডেকে জিজ্ঞেস করলো। ওরা বলল তুমি ম্যারিনায় যাওনি। ছেলে দুটো পৌঁছেনি। কি জানি কি সন্দেহ হলো, পুলিশকে খবর দিল সে। মুসার কিশোর আসেনি? চমকে গেল রবিন। না, চ্যানেলেও নেই ওরা। নিশ্চয় চিকামারা ধরে নিয়ে গেছে। কেঁদে ফেলবে জানো রবিন। যা যা ঘটেছে এখানে সংক্ষেপে জানালেন কার্টার। ছেলেদের খোঁজ করতে লোক লাগিয়ে দিয়ে এসেছি। কার্ডিগো বললেন, আমরাও যাব কোস্টগার্ডের ওখানে, কিন্তু একটা মস্ত সমস্যা হয়ে গেছে। বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়লেন তিনি। 101 হাইওয়ে বন্ধ হয়ে গেছে। ঝড়ে ভূমিধস নেমেছে, কাদায় মাখামাখি। ভেনচুরায় একটা ব্রিজ ভেঙে পড়েছে। কোনো দিক থেকেই লোক চলাচল করতে পারছে না। স্তব্ধ হয়ে শূন্য হাইওয়ে কিনারে দাঁড়িয়ে আছে কিশোর আর মুসা। বিশ্বাস করতে পারছে না, যেখানে হাজার হাজার গাড়ি থাকার কথা একটাও নেই, শুধুই থমথমে নীরবতা। নিশ্চয় পথ বন্ধ হয়ে গেছে কোনোভাবে। ঘুমিয়ে উঠল মুসা। ওই যে দেখো, ওই পশ্চিমে পাহাড়ের একটা অংশ যেন লুটিয়ে পড়ে আছে পথের উপর। ঠিকই বলেছ, কিশোরও দেখছে। সেজন্যেই কেউ নেই। কারো সাহায্য পাবো না আমরা। সেকেন্ড। পেছনে পিয়ারের উপর শোনা গেল ভারী পায়ের শব্দ। কি করবো এখন কিশোর? বাড়িগুলোয় পৌঁছাতে পারবো না, দুটো ভাবনা চলছে গোয়েন্দা প্রধানের মাথায়। তার আগে আমাদের ধরে ফেলবে ওরা। সৈকতে লুকানোর জায়গা নেই। কি করি? রুক্ষ বাদামি পাহাড়ের দিকে তাকালো সে। ধসে পড়া পাহাড়ের মাঝে একটা সরু ফাটল গিরিপথের মতো দেখাচ্ছে। ওখানে গিয়ে ঢুকতে হবে। তাহলে দেরি কিসের? চলো, বলতে বলতেই দৌড় দিল মুসা। পেছনে ছুটল কিশোর। পাহাড়ের কাছে পিচ্ছিল কাদা। পিছলে পড়তে পড়তে কোনো মতে ঢুকলো ওরা গিরিপথে। ঠিক এই সময় শোনা গেল চিৎকার। ওই যে চলে যাচ্ছে। ফিরে তাকালো মুছা। পথের উপর এসে দাঁড়িয়েছে দুই কুইম্বি আর চিকামারা। ফেডের হাতে রাইফেল, চিকামারার হাতে পিস্তল। জলদি এসো, কুইক, ডাকলো কিশোর। সরু ফাটলের ভেতর দিয়ে ছুটতে শুরু করলো ওরা। খাড়া দেয়াল, রোদ ঢুকতে পারছে না। এই বিকেলেই গধূলির ঘন ছায়া ওখানে। পায়ের নিচে সাবানের মতো পিচ্ছিল কাদা। ধীরে ধীরে উঠে গেছে পথ। একে পিচ্ছিল, তার উপর ঢালু। কয়েকবার আছাড় খেলো কিশোর। শেষে তার হাত ধরে রাখতে হলো মুসাকে। ছুটতে পারছে না। অনেক কষ্টে উঠে এলো একটা শুকনো মতো জায়গায়। কাদা নেই এখানে, ছোট পাথরের ছড়াছড়ি। আবার দৌড়াতে শুরু করলো দুজনে। এঁকে বেঁকে গেছে পথ। সামনে এক জায়গায় দুভাগ হয়ে গেছে ফাটলটা। কোনো রকম ভাবনা চিন্তা না করে ডানে মন নিল মুসা। ঢুকে পড়ল ভেতরে এবং ভুলটা করল। সামনে খানিক দূরে পথ বন্ধ। সামনে পাহাড়ের খাড়া দেয়াল। ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। তাতে নষ্ট হলো কয়েকটা মূল্যবান মিনিট। ফিরে এসে বায়ের পথ ধরল ওরা। হাঁপাচ্ছে দুজনেই।
পেছনে শোনা যাচ্ছে পায়ের শব্দ, গালাগালি। এগিয়ে আসছে। জলদি করো কিশোর, চেঁচিয়ে বলল মুসা। এসো। দাঁড়িয়ে গেছে গোয়েন্দা প্রধান, যেন পাথর হয়ে গেছে। তাকিয়ে রয়েছে মুসার কাঁধের উপর দিয়ে। মুসাও ফিরে তাকালো। মাত্র 3 মিটার দূরে দাঁড়িয়ে আছে লোকটা। পরনে কালো ওয়েটস্যুট, মুখে ডাইভিং মাস্ক, হাতে কুৎসিত চেহারার স্পেয়ার গান। কোস্টগার্ড স্টেশন পাইচারি করছেন কার্টার। রবিন জানালায় দাঁড়িয়ে চেয়ে আছে ধূসর হয়ে আসা সাগরের দিকে। শেষ রিপোর্টটা পড়ছে লেফটেন্যান্ট মাইক। শেষ করে মাথা নাড়ল। সরি, পাওয়া যায়নি এখনো ওদেরকে। পাওয়া যায়নি? তাহলে গেল কোথায়? রেগে উঠলেন কার্টার। তার মানে সত্যি সত্যি চিকামারার হাতে পড়েছে। কোয়েম্বেরিদের বোটটা পাওয়া যাচ্ছে না, দ্বিধা করল মাইক। তারপর বলল, অথচ ঘন্টা 2 আগে বন্দর থেকে গেছে ওটা। চিকামারাকেও নাকি ওটাতে উঠতে দেখা গেছে। চুপ করে রইল রবিন আর কার্টার। চ্যানেলে ঘুরছে আমাদের কাটার। আবার বলল মাইক, উপকূলের ওদিকটায় খুঁজছে পুলিশের হেলিকপ্টার। বের করে ফেলবে। বেশি দেরি না করে ফেলে বিড়বিড় করল রবিন। 21। ঢোক গেল কিশোর আর মুসা। তাদের লজ্জাবোধ, তাদের পথ রোধ করে আছে হিস হাইকার। বেটে হালকা পাতলা একজন মানুষ। আবসা আলোয় মাস্কে ঢাকা মুখটা দেখা যাচ্ছে না। স্পেয়ার গান নেড়ে ইঙ্গিত করলো লোকটা। পাশের ছোট আরেকটা ফাটল দেখালো। ওটার ভেতর ঢুকতে বলছে ওদেরকে। দ্বিধা করলো 2 গোয়েন্দা। আবার ইশারা করলো লোকটা। জরুরি। ঠিক আছে বাবা, ঢুকছি। হাত তুলল মুসা। সরু শাখা ফাটলে ঢুকে পড়ল দুজনে। পেছনে এলো লোকটা। গান পয়েন্টে তাদেরকে নিয়ে চলল। তীক্ষ্ণ বাঁক পেরোতেই চোখে পড়ল পাহাড়ের গা থেকে বেরিয়ে আছে চ্যাপ্টা একটা পাথর। ঝোলা বারান্দা তৈরি করেছে। ওটাতে উঠে লুকিয়ে পড়তে ইঙ্গিত করলো ওদেরকে ড্রাইভার। উঠে নিচে তাকালো ওরা। আরে, সেই ফাটলটাই তো দেখতে পাচ্ছে, যেটা থেকে ওদেরকে এইমাত্র ধরে আনলো লোকটা। ড্রাইভার উঠে এসে উপর হয়ে শুয়ে পড়ল ওদের পাশে। চুপ থাকার নির্দেশ দিল। অবাক হয়েছে ছেলেটা, তবে কথা শুনল নির্দ্বিধায়। চিকামারা আর কোয়েম্বিদের কথা আর পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা মোড়ের ওপাশ থেকে বেরিয়ে এসে ঠিক পাথরটার নিচে দাঁড়ালো ওরা। এখানে থামলেন কেন? ফেডের গলা। কিছু একটা হয়েছে, চিকামারা বলল। কি আবার হবে? ভালোই তো এগোচ্ছি, বলল জিন। ওদের পায়ের আওয়াজ শুনছি না, বলল চিকামারা। এসব পাহাড়ি ফাটল সম্পর্কে হয়তো আপনার ধারণা নেই। নানা কাণ্ড হয় এসব জায়গায়। কখনো আলো দেখা যায়, কখনো যায় না। হয়তো এখনই এখানে একটা শব্দ হলো, ওখানে গিয়েই গায়েব। এমনতর এগো, আদেশ দিল চিকামারা। আগে এগিয়ে গেল 2 ভাই। পেছনে জাপানিটা। হারিয়ে গেল আরেকটা মোড়ের ওধারে। মুসার কিশোরকে নিয়ে পাথরের উপর থেকে নামলো ড্রাইভার। ফাটল থেকে বের করে নিয়ে এলো একটা পায়ে চলা পাহাড়ি পথে। দক্ষিণে সাগরের দিকে গেছে ওটা। পথের কোথাও কাদা, কোথাও পাথর, কোথাও উঁচু, কোথাও নিচু। চলতে খুব অসুবিধে হলো। অবশেষে উঁচু একটা ছোট্ট খোলা জায়গায় এসে দাঁড়ালো ওরা। নিচের চ্যানেলটা চোখে পড়ল। পিয়ার, সৈকত, নির্জন হাইওয়ে সবই দেখা যাচ্ছে। পিয়ারের শেষ মাথায় বেঁধে রাখা হয়েছে কালো জাহাজটাকে। ঢেউয়ে দুলছে। হঠাৎ করে যেন খাড়া পাহাড়ের ওপাশ থেকে উদয় হলো একটা হেলিকপ্টার। কাঁধে চাপ দিয়ে তাড়াতাড়ি 2 গোয়েন্দাকে বসিয়ে দিল ড্রাইভার। চুপ থাকতে ইশারা করলো। চ্যানেলের দিকে উড়ে গেল কপ্টারটা। কালো জাহাজের উপর দিয়ে চলে গেল পশ্চিমে। খোলা জায়গাটার একধারে বড় বড় পাথরের চাই পড়ে আছে। ছেলেদেরকে ওটার আড়ালে গিয়ে লুকানোর ইঙ্গিত করলো ড্রাইভার। পাথরগুলো প্রায় গায়ে গায়ে লেগে একটা বৃত্ত মতো তৈরি করেছে। লুকানোর চমৎকার জায়গা। আর ওটার ভেতর থেকে ফাঁক দিয়ে নিচের সব কিছু দেখা যায়। ছেলেদের মুখোমুখি বসলো ড্রাইভার। এই প্রথম মুখ খুলল। এখানে আমরা নিরাপদ, বাতাস লাগে না, রাতেও থাকতে পারবো।
তো দয়া করে এখন আমার নোটবুক আর আংটিটা দিয়ে দাও। গটমট করে কোস্টগার্ড স্টেশনে ঢুকলেন ক্যাপ্টেন কার্ডিগো। বললেন, কুইম্বিদের বোটটা পাওয়া গেছে। চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো রবিন। বাইরে সন্ধ্যা নেমেছে তখন। কথা থামিয়ে ফিরে তাকালেন কার্টার আর মাইক। আমাদের একটা হেলিকপ্টার খবর দিয়েছে, বললেন কার্ডিগো। দক্ষিণ পূবে মাইল 12 দূরে একটা ওয়েল পেয়ারের সঙ্গে বাঁধা রয়েছে বোট। তাতে লোকজন দেখতে পায়নি পাইলট। তার ধারণা ওটাতে কেউ নেই, মোটর বোটটাও দেখেনি। তাহলে এখনই আমাদের যাওয়া দরকার, বলে উঠল রবিন। মাথা নাড়লেন ক্যাপ্টেন। আশেপাশের অনেকখানি ঘুরে দেখেছে পাইলট। কোনো মানুষ চোখে পড়েনি। পিয়ার হাইওয়ে কোথাও নেই। বাড়িঘরের কাছেও কাউকে যেতে দেখেনি। ওর বিশ্বাস পাহাড়ে গিয়ে লুকিয়েছে জাহাজের লোকেরা। রাতও হয়ে গেল। জোরে নিঃশ্বাস ফেললেন কার্টার। পাহাড় থেকে এখন ওদেরকে খুঁজে বের করা যাবে না। না, যাবে না, একমত হলো মাইক। সকালের আগে হচ্ছে না। কিন্তু রাতেই যদি পালিয়ে যায় ওরা, মুসা আর কিশোরকে খুন করে জিনিসগুলো নিয়ে চলে যায়, প্রতিবাদ করলো রবিন। না, যেতে পারবে না, বুঝিয়ে বললেন কার্ডিগো। হাইওয়ে পুরোপুরি বন্ধ। দুদিকেই পুলিশ কার বসিয়ে রেখেছি। হাইওয়ে থেকে আর কোনো পথ নেই। রাতে পাহাড় থেকে বেরোলেও সুবিধে করতে পারবে না, পুলিশের চোখে পড়বেই। আমি যাব, উঠে দাঁড়ালো মাইক। কাটার নিয়ে পাহারা দেব, যাতে জলপথে পালাতে না পারে বেটারা। কাটার আর রবিনও যাওয়ার জন্যে তৈরি হলো। অনিচ্ছা সত্ত্বেও নোটবুক আর আংটি ড্রাইভারের হাতে তুলে দিল দুই গোয়েন্দা। কড়া চোখে লোকটার দিকে চেয়ে জিজ্ঞেস করলো মুসা, কে আপনি? মাস্ক খুলছেন না কেন? দরকার নেই মুসা, আমি জানি। তুমি জানো? জানি। সোহ মিস্টার কাটারের মালিক। মুখ থেকে মাস্ক খুললো ড্রাইভার। কিশোরের অনুমান ঠিক। এসে জিজ্ঞেস করলো তরুণ জাপানি, কি করে বুঝলে কিশোর? আরও আগেই বোঝা উচিত ছিল আমার। নিজের উপর রেগে গেল কিশোর। যখন মিস্টার কাটার বলেছিল আমার নতুন মালিক, যখন তার আঙিনা দিয়ে পালিয়ে গিয়েছিল চোরটা, গায়েব হয়ে গিয়েছিল, বেরিয়ে গিয়ে জাস্ট লুকিয়ে পড়েছিলেন আপনি। ওয়েট ছুট খুলে রেখে গিয়ে এমন ভাব দেখিয়েছেন যেন বাগানে কাজ করছেন। দুজন লোককে দেখেছেন বলে আমাদের বোকা বানিয়েছেন। মিস্টার কাটারের স্টাডিতে আপনিই চুরি করে ঢুকেছিলেন সেদিন। হ্যাঁ, স্বীকার করলো সোহ। ঢুকেছিলাম তার শিডিউল বুক দেখতে। বোট নিয়ে কখন তিনি বেরোবেন, কখন ফিরবেন জানতে। তাছাড়া দ্বীপ আর রিফের চার্টগুলো দেখা দরকার ছিল সাবমেরিনটা খুঁজে বের করার জন্যে। চিকামারা আর কুইম্বিরা আপনার শত্রু, তাই না? মাথা ঝাঁকালো জাপানি তরুণ। পাথরে হেলান দিয়ে পা ছড়িয়ে আরাম করে বসলো। আমার পুরো নাম সোহ চিকামারা। মিস্টার চিকামারা আমার দাদা, হয়তো। আরে, বলে উঠল মুসা, আপনি নাকি ইংরেজি জানেন না? এখন বলছেন কি করে? আমাদের চেয়ে কম জানে না, হাসলো কিশোর। সোহ হাসলো। ঠিকই বলেছ। 7 বছর বয়স থেকে ইংলিশ স্কুলে লেখাপড়া করেছি আমি। সেদিন ভাঙা ভাঙা বলেছি, কারণ আছে। জাপানি এক মালি এত শুদ্ধ ইংরেজি বলে, শুনলে লোকে অবাক হবে না? যাকগে, আসল কথা বলুন। চিকামারা আপনার দাদা, তার সঙ্গে আবার হয়তো? কেন? কারণ আছে। কিশোর বিষণ্ণ হয়ে গেল। সোহ সাধারণ মানুষ ছিলেন আমার দাদার বাবা। ইঞ্জিনিয়ার পড়ে ইঞ্জিনিয়ার হয়ে তেল আর কেমিক্যালের ব্যবসা ধরেছিলেন। বড় ধনী হয়ে উঠেছিলেন এই ব্যবসা করে। তার এক ছেলে। বাপ ছেলেতে বনিবনা হতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে খুব ঝগড়া লাগলো একদিন দুজনে। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল ছেলে। গোলমালে জড়ালো। তারপর গিয়ে যোগ দিল ইম্পেরিয়াল নেভিতে। ওর নাম হ্যারিয়ামো চিকামারা। অনেক যুদ্ধ করলো, কয়েকবার জখম হলো, তারপর ধরা পড়ল বিদেশিদের হাতে। শেষে 1946 সালে ছাড়া পেয়ে ফিরে এলো জাপানে। একটা শব্দ হলো। কান পাতল তিনজনেই। আর শোনা গেল না। উঠে পাথরের উপর দিয়ে উকি দিয়ে দেখলো মুসা। কাউকে চোখে পড়ল না। আবার বলতে লাগলো সোহ, আমার দাদার বাবা আর আত্মীয় স্বজন প্রায় সবাই মারা গেল যুদ্ধের সময় হিরোশিমায়। বাপের সয় সম্পত্তির একমাত্র মালিক হলো হ্যারিয়ামো। ওই হ্যারিয়ামো কি আসল হ্যারিয়ামো,
নয়? প্রশ্ন করল কিশোর। আমার বাবা তাই ভাবে, সোহ বলল। লোকটার চেহারা অনেকটা হ্যারিয়ামোর মতো হলেও সে হ্যারিয়ামো নয়। আমাদের পরিবারে অনেক কথা সে জানে, কিন্তু সব কথা নয়। আইগুই করে জানিয়েছে, জখম হওয়ায় তার চেহারা বদলে গেছে। স্মৃতিশক্তিও নষ্ট হয়েছে অনেকখানি। আগের কথা সব মনে করতে পারে না। আসলে হ্যারিয়ামোর মেডিকেল, ডেন্টাল সমস্ত রেকর্ড নষ্ট হয়ে গেছে হিরোশিমায়। নেভির রেকর্ডে জানা গেল ওই লোকটাই হ্যারিয়ামো চিকামারা। ফিঙ্গারপ্রিন্টও মিলে যায়। যুদ্ধের সময় হ্যারিয়ামো নামে যে লোকটা নেভিতে ঢুকেছে তার আঙুলের ছাপের সঙ্গে। ফিঙ্গারপ্রিন্ট মিথ্যে হতে পারে না, মুসা বলল। কিন্তু লোকটা মিথ্যুক হতে পারে, বলল কিশোর। সোহ, আপনার দাদা কি যুদ্ধের আগে জন্মেছিলেন? হ্যাঁ। এক গরিব ওয়েট্রেসকে বিয়ে করেছিল দাদা। এক ছেলে হলো। দাদা যুদ্ধে যাওয়ার সময়ও ওই ছেলে, মানে আমার বাবা এত ছোট ছিল, দাদার চেহারাই মনে রাখতে পারেনি। হ্যারিয়ামও ফিরে আসার পর দেখেই তাকে অপছন্দ করলো বাবা। আমার দাদিও সন্দেহ করলো। বাবাকে বলেননি দাদি, তবে বাবা বুঝতে পারল। আপনার বাবাকে বলল না কেন তাহলে আপনার দাদি? লোকটাকে ভীষণ ভয় করতো দাদি। প্রমাণও ছিল না তার কাছে। তাছাড়া তখন যুদ্ধ শেষ হয়েছে। দেশের অবস্থা খুব খারাপ। টাকা থাকলেও খাবার পাওয়া যেত না। বাচ্চা একটা ছেলে নিয়ে একা মেয়ে মানুষ কী করবে? তাই কোনো মতে লোকটার সঙ্গে মানিয়ে নিতে চেয়েছিল। ভুল করেছিল সেখানেই। থামল সোহ। সন্ধ্যার ঘন ছায়া নামছে। আকাশের দিকে চেয়ে চুপ করে রইল এক মুহূর্ত। তারপর আবার বলল, ভীষণ খারাপ লোক ওই নকল হারিয়ামো। জাপানে অনেক বদনাম আছে তার, কুখ্যাত ক্রিমিনাল। আমাদের আত্মীয় স্বজন কাউকে সহ্য করতে পারে না। অপমান করেছে সবাইকে। কেউ আসে না এখন আমাদের বাড়িতে। বাবার ধারণা আমার দাদিকে ওই লোকটাই খুন করেছে। ও আসার কিছুদিন পরই রহস্যজনকভাবে মারা যায় দাদি। কিন্তু আপনার আসল দাদার কি হলো? জিজ্ঞেস করলো মুসা। আবার আকাশের দিকে তাকালো সোহ। বয়স বাড়লে সেটাই জানার চেষ্টা করলো আমার বাবা। জানলো যুদ্ধে যাওয়ার আগে এক অপরাধীদের দলে ভিড়ে ছিল আমার দাদা। দলে সর্দার কিংফো টাকিনো এবং অসম্ভব শয়তান লোক। টাকিনো এক অসম্ভব শয়তান লোক। পুলিশের ভয়ে গা ঢাকা দিয়ে কিভাবে গিয়ে ঢুকেছিল নেভিতে। হ্যারিয়ামো আর সে একই সঙ্গে। ট্রেনিংয়ের পর টাকিনোকে তুলে দেওয়া হলো যুদ্ধ জাহাজে। হ্যারিয়ামো রয়ে গেল হেডকোয়ার্টারে। তারপর 1942-এর গোড়াতে দুজনেই সাবমেরিন নিয়ে যুদ্ধে গেল, আর ফিরল না। জায়গা পরিবর্তন করেছিল বোধ হয়। নড়ে চড়ে বসল কিশোর। নিখোঁজ হয়েছিল হয়তো হ্যারিয়ামো। নেভি মনে করেছে টাকিনো। কাজেই হেডকোয়ার্টারে ফিরে টাকিনো যখন একথা জানতে পারল, লুফে নিল সুযোগটা। হ্যারিয়ামো সেজে তার অতীত পাপ ঢাকা দিতে পারবে, সেই সাথে হাতে এসে যাবে চিকেমারাদের অগাধ সম্পদ। কোনোভাবে অফিসিয়াল কাগজপত্রে গণ্ডগোল করে দিল টাকিনো। এমনকি নিজেও আঙুলের ছাপ পর্যন্ত বসিয়ে দিল হ্যারিয়ামোর ব্যক্তিগত ফাইলে। সেজে বসল হ্যারিয়ামো চিকামারা। মাথা ঝাঁকালো সোহ। হতে পারে। আমার দাদা নাকি ছিল খুব দেশপ্রেমিক। সাগর ভালোবাসত। দাদির কাছে নাকি প্রায়ই বলতো সুযোগ পেলেই নাবিক হয়ে চলে যাবে। শার্ক দ্বীপের ওই কালো সাবমেরিনটাতে কে ছিল তাহলে? প্রশ্নও করলো মুসা। আপনার দাদা? হ্যাঁ, বলল সোহ। সাবমেরিনটার নম্বর আমাদের মুখস্থ। জানতাম আমেরিকান উপকূলের দিকে গিয়েছিল, কিন্তু ঠিক কোথায় শিওর ছিলাম না। জেনেছি মাসখানেক আগে। নাক চুলকালো সে। হ্যারিয়ামোকে চেনার একটা উপায়ই ছিল। তার হাতে ছিল একটা আংটি, চিকামারাদের পারিবারিক আংটি। নকল হ্যারিয়ামোর হাতে আংটি না দেখে জিজ্ঞেস করেছিল বাবা। সে জবাব দিয়েছিল লড়াইয়ের সময় হারিয়ে ফেলেছে। বাবা বিশ্বাস করেনি। জানতো মরলেও আংটি পরেই মরবে তার বাবা। গত মাসে টোকিওর একটা খবরের কাগজে ছোট্ট একটা খবর বেরিয়েছে। তাতে লিখেছে সান্তা বারবারার কাছে জাপানি সাবমেরিন দেখা যাওয়ার কথা। বাবাকে বলে সঙ্গে সঙ্গে চলে এলাম। আই ট্রেন্ড ড্রাইভার।
এখানে এসে একটা শার্ক হান্টার কিনলাম, একটা বোটও ভাড়া করতাম। তার আগেই এলো তারা তার জানলাম নকল হ্যারিয়ামও সাবমেরিনের খবর পেয়ে আমেরিকায় চলে এসেছে। বুঝলাম আমাকে ঠেকানোর চেষ্টা করবে সে। আর কোনো উপায় না দেখে মালির ছদ্মবেশে গা ঢাকা দিলাম। বিরোধীরা সুবিধে করে দিল আমার। রোজই শার্ক রিফের কাছে যায় আসে ওদের বোট। ডলফিনের তলায় শার্ক হান্টার আটকে নিতে কোনো অসুবিধাই হলো না। এভাবে গোপনে তল্লাশি চালিয়ে গেলাম। সাবমেরিনটা আবিষ্কার করলাম ঝড়ের দিন। তখন আর ওটাতে ঢোকার সময় ছিল না। ঝড় বাড়ছে দেখে আশ্রয় নিলাম সান্তাক্রুজ আইল্যান্ডে। পরদিন সাগর শান্ত হলে আবার নামলাম। সাবমেরিনে ঢুকে বের করে আনলাম লগবুক রাখার বাক্সটা। আংটিটাও পেলাম একটা কঙ্কালের আঙুলে। আমি দাদাকে পেয়েছি। ধরে এলো শহর গলা সামলে নিয়ে বলল, নিয়ে বেরিয়ে এলাম, কিন্তু হাঙ্গরটার জন্যে বাক্সটা রাখতে পারলাম না। পেছনে তখন মুসারাও তাড়া করে আসছে। বাক্স ফেলেই পালালাম। ছোট একটা রেডিও আছে আমার কাছে। তোমরা বাক্সটা নিয়ে তীরে যাবে এ কথা শুনলাম। ভাবতে লাগলাম কি করে আটকাই। মনে পড়ল চ্যানেলের মুখের কাছে আগাছা জমেছে দেখেছি। ওখানে বোটের গতি কমাতেই হবে তোমাদেরকে। গিয়ে চুপ করে বসে রইলাম ওর তলায়। আরে দেখো দেখো বলে উঠল মূসা। নিচের ফাটলে আগুন, ক্যাম্প ফায়ার। নিশ্চয় চিকামারা, বলল সে। উল্টো দিক দিয়ে লাগানো উল্টো দিক দিয়ে পালানো যাবে না, বাধা দিয়ে বলল কিশোর। ওই যে ওদিকে আরেকটা। ঠিক উল্টো দিকে পথের ধার ঘেঁষে আরেকটা ক্যাম্প ফায়ার জ্বলছে। চালাকি করে আমাদের বের করতে চাইছে, সোহ বলল। ক্যাম্প ফায়ারের কাছে কোনো ছায়া আছে? নড়াচড়া কিচ্ছু নেই। তার মানে কেউ নেই ওখানে। জেলে দিয়ে সরে গেছে। ভাবছে যেদিকে আগুন নেই সেদিক দিয়ে বেরোবো। আর বেরোলেই খপ। ব্যাটারা জানে না আমরা কোথায় লুকিয়েছি। তাহলে কি করব এখন? জিজ্ঞেস করলো মূসা। এখানেই আমরা নিরাপদ, বরং ঘুমানোর চেষ্টা করা যাক। কাল সকালে দিনের আলোয় ওদের ফাঁকি দিয়ে পালাবো। 22 পোর্ট হোল দিয়ে ভেতরে ঢুকলো স্লান আলো। কাটারেই ঘুমিয়ে পড়েছিল রবিন আর মিস্টার কার্টার। ঘুম ভাঙল। সূর্য ওঠার আগেই তীরে নামতে হবে বললেন লেখক। তাহলে আমাদের দেখবে না। ওঠো, নাস্তা সেরে নিই। চট করে মুখ ধুয়ে এলো রবিন। দুজনে চলে এলো মেসরুমে। নাস্তা শুরু করে দিয়েছে লেফটেন্যান্ট মাইক আর 3 জন কোস্টগার্ড। মেসরুমের পোর্ট হোল দিয়ে রবিন দেখল একটা অন্তরীপের কাছে নোঙর করা হয়েছে জাহাজটাকে। জিজ্ঞেস করলো কুইম্বিদের বোট কোথায়? অন্তরীপের ওপাশে, মাইক জানালো। পিয়ারে বেঁধে রেখেছে। লুকিয়ে থাকার জন্য এপাশে রয়েছি আমরা। অন্তরীপে নেমে চুপে চুপে উঠে যাব টিলার কাছে। তাহলে পিয়ার, হাইওয়ে, পাহাড় কোনোখান থেকেই আমাদের দেখতে পাবে না কেউ। টিলার পরে গাছপালা আছে। ওগুলোর ভেতর দিয়ে লুকিয়ে চলে যেতে পারবো। মুসার ঘুম ভাঙল। উজ্জ্বল হয়ে উঠছে পূব দিগন্ত। কান পেতে রইল সে। পাখির গান আর ঝোপে ঝাড়ে ছোট জানোয়ারের মৃদু হুটোপুটি ছাড়া আর কোনো শব্দ নেই। ফিসফিসিয়ে ডাকলো কিশোর, ওঠো। ধর্মনিয়ে উঠে বসলো সোহ। কিশোরও চোখ মেলল। উঠে বসতে গিয়ে ঘুমিয়ে উঠল। আউফ, বাবারে, মরে গেছি। একটা হাড্ডিও আস্ত নেই। আরে ওঠো ওঠো। মাটিতে শুলে ওরকম হয়। আসারও তো খেয়েছ কাল কয়েক ডজন। মুসা হাসল। পাথরের ফাঁক দিয়ে উকি দিল সোহ। বলল, কাউকেই তো দেখছি না। চলে গেল নাকি? তার পাশে চলে এলো মুসা। না। সাগরের দিকে চেয়ে মাথা নাড়ল সে। পিয়ারের বোট রয়েছে। ঘুমোচ্ছে বোধ হয়, যায়নি। ফাটলে আলো ঢোকার আগেই পালাতে হবে আমাদের। ফাটল দিয়ে বেরিয়ে চলে যাবে ওপাশের হাইওয়ে 33-তে। লগবুক আর আংটি তোমাদের কাছেই রাখো। আমার পকেট নেই। ঠিক আছে, কিশোর বলল। বইটা আমি রাখছি।
মুসা, আংটিটা তোমার কাছে থাক, চলো যাই। সোহ উঠে দাঁড়ালো। যেদিক দিয়ে উঠেছিল তার উল্টো ধার দিয়ে নামতে শুরু করলো ওরা। অনেক নিচ থেকে বলে উঠল একটা কণ্ঠ, সোহ, এসো, কথা আছে। নিচে একটা ফাটলের মধ্যে রয়েছে নকল আমো ওরফে কিম্ফো টাকিনো। পাশ ফিরে ঢালবে দৌড় দিল সোহ আরেকটা ফাটলের দিকে। ওর পেছনে ছুটল দুই গোয়েন্দা। হোঁচট খেয়ে পিছলে পড়তে পড়তে নেমে এলো চওড়া ফাটলটায়। এটা আগেই ছিল, সরু গিরিপথ, ঝড়ের সৃষ্টি হয়নি। গিরিপথ ধরে ছুটে গিয়ে ওকের ঘন জঙ্গলে ঢুকে পড়ল ওরা। গাছের আড়াল থেকে আচমকা বেরিয়ে এলো ফেট কুইম্বি। খপ করে শহর হাত ধরে চেঁচিয়ে উঠল, ধরেছি বস। চরকির মতো পাক খেয়ে ঘুরল দুই গোয়েন্দা। তাদের পেছনে হাসি মুখে দাঁড়িয়ে আছে ডিট কুইম্বি। হাতের পিস্তলটা নেড়ে বলল, হয়েছে, থামো, আর দৌড়ানোর দরকার নেই। নির্জন হাইওয়ের কিনারে বড় একটা গর্তে ঘাপটি মেরে রয়েছে রবিন। চিকা মারার গলা, সঙ্গীদের বলল সে। ঢালের অনেক উপরে একটা ফাটলের মুখের দিকে চেয়ে আনমনে বললেন কার্টার, কুইম্বিরা কোথায়? মুসা আর কিশোর? চলুন না দেখি, মাইক বলল। কোস্টগার্ডদের এগোনোর নির্দেশ দিল সে। গর্ত থেকে বেরিয়ে হাইওয়ে পেরিয়ে এক ছুটে গিয়ে ফাটলে ঢুকলো ওরা। রবিন আর কার্টারকে নিয়ে মাইকও গেল তাদের পেছনে। ফাটলটা এত সরু, ভোরের রোদ ঢুকতে পারছে না। এখনো ঘন ছায়া এখানে। কদমাক্ত মাটির দিকে আঙুল তুলে দেখালো রবিন, দেখুন, ঝড়ের পর অনেক লোক গেছে এখান দিয়ে। জুতোর ছাপগুলো ভালো মতো দেখে মাইক বলল, অন্তত 5 জন। 5 রকমের জুতো। মুসা আর কিশোর। পরিবেশ ভুলে চেঁচিয়ে উঠল রবিন। ওদেরকে তাড়া করে নিয়ে গেছে অন্য 3 জন। সাপ ধরে ধরে এগিয়ে একটা ক্যাম্পফায়ারের দেখা মিলল। কার্টারই আগে দেখলেন। এখনো ধোঁয়া উঠছে, যায়নি বেশি দূর। কানে এলো রাগান্বিত চিৎকার, খিক হাসি। সামনে কোথাও বিচিত্র আরও কিছু শব্দের পর নীরব হয়ে গেল। কি হলো? কার্টারের কণ্ঠে অস্বস্তি। মনে তো হয় কথাটা শেষ করলো না মাইক। নিশ্চয় কিশোর আর মুসাকে ধরেছে, রবিন বলল। জলদি চলুন, ওদের বাঁচাতে হবে। দাঁড়াও, তাকে থামিয়ে দিল লেফটেন্যান্ট। আমরা এসেছি বুঝলেই কিছু করে বুঝবে ওরা। ক্ষতি হতে পারে মুসা আর কিশোরের। অসহায় ভঙ্গিতে একে অন্যের দিকে তাকালো ওরা। কি করবে বুঝতে পারছে না, অথচ দেরি করলে বন্দীদের নিয়ে পালিয়ে যাবে অপরাধীরা। এখান থেকে নিয়ে গেলে ভীষণ বিপদে পড়বে কিশোর আর মুসা। আঙুল কামড়াতে লাগলো রবিন। হঠাৎ দাঁতের ফাঁক থেকে সরিয়ে নিল আঙুল। স্যার, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। 3 বন্দীকে নিয়ে আসা হলো সেই জায়গাটায় যেখানে আগের দিন 2 গোয়েন্দাকে বাঁচিয়েছিল সোহ। হারামজাদা, দাঁতে দাঁত চাপলো সোহ। আগেই বোঝা উচিত ছিল আমাদের। সারা দিলেই আমরা ওদিকে ছুটব। বুঝে আগেই 2 সাঙ্গাতকে বনের ভেতরে পাঠিয়ে দিয়েছে টাকিনো। বুঝেছ তাহলে? শোনা গেল টাকিনোর কণ্ঠ। ছায়া থেকে বেরিয়ে এলো সে। শব্দ করে হাসলো। মনে করেছিলে পালাবে, পারলে না। আরে তুমি তো দুধের শিশু। তোমার বাপ দাদাই আমার সঙ্গে পারেনি। কুৎসিত হাসি হাসলো আবার ডাকাতটা। দাও লগবুক আর আংটিটা। হাত বাড়ালো সে। আমাদের সঙ্গে নেই, মুসা বলল। আসার আগে লুকিয়ে রেখে এসেছি। খোঁজো, 2 ভাইকে আদেশ দিল টাকিনো। পকেট টকেট সব দেখো। কিশোরের পকেট থেকে বেরোলো লগবুক, কিন্তু মুসার কাছে আংটিটা পাওয়া গেল না। পকেট, কাপড়ের নিচে, জুতোর ভেতরে খুঁজলো ডিট। কয়েকবার করে, ব্যথা। টাকিনোর দিকে ফিরে বলল, আংটি নেই এর কাছে। ওটার কাপড়ের মধ্যেও খোঁজো। কিশোরকে দেখালো টাকিনো। জুতোর মধ্যে খোঁজা হলো, আংটি পাওয়া গেল না। রেগে আগুন হয়ে গেল টাকিনো। ধমক দিয়ে জিজ্ঞেস করলো, কোথায় লুকিয়েছ? জবাব দিল না 3 বন্দী। মুখ ফিরিয়ে রাখলো আরেক দিকে। সোজা আঙুলে ঘি উঠবে না তাহলে। বস, হঠাৎ বলে উঠল টাকিনো। ধোয়া। মুখ ফিরিয়ে তাকালো সবাই। ফাটলের ভেতর থেকে ঘন ধোঁয়া উঠছে, কালো করে দিচ্ছে সকালের নির্মল আকাশ। ভেজা ডালপাতা পোড়ানো হচ্ছে বোধহয়।
ওখানে ফের চেঁচিয়ে উঠল, ওখানেই তো কাল রাতে ক্যাম্প করেছিলাম, নিশ্চয়ই আগুন ছিল, লেগে গেছে ঝোপঝাড়ে। জলুক শান্ত কণ্ঠে বলল টাকিনো। আমার এখন আংটি দরকার। বন্দীদের দিকে চেয়ে বলল, ভালোই ভালোই বলে ফেল, নইলে কি করে বলাতে হয় জানা আছে আমার। ধোয়ার দিকে তাকিয়ে কি ভাবছিল কিশোর ফিরে তাকালো। না স্যার, কিছু করবেন না আমাদের, প্লিজ, আমি দেখাবো কোথায় আছে। কিশোর চিৎকার করলো মুসা, খবরদার। সহ অবাক, কিন্তু দেখাবো। ওদের দিকে চাইলই না কিশোর। টাকিনোকে বলল, যদি আমাদের ছেড়ে দেন দেব। সাথে সাথে জবাব দিল টাকিনো। ঢোক গিলল কিশোর, পিয়ারে লুকিয়েছি যখন আমাদের বোটটা ভেঙে দিচ্ছিলেন। তাড়াহুড়ো ছিল তখন, বইটা বড় হয় লুকানোর জায়গা পায়নি। অধৈর্য হয়ে হাত নাড়ল টাকিনো। চলো এখনই। বন্দীদের নিয়ে চলল কুইম্বিরা। খানিক পরেই চোখে পড়ল নির্জন হাইওয়ে, নীরব পিয়ার, শূন্য সাগর। কোথাও কোনো নড়াচড়া নেই। ভাগ্যিস ঝড় এসেছিল। চলতে চলতে বলল ফের, রাস্তা বন্ধ না হলে। চলো চলো, পেছন থেকে ধমক দিল টাকিনো। কথা থামাও, জলদি চলো। পাশ কাটিয়ে শাড়ির মাথায় চলে এলো সে। নীরবে ফাটলের শেষ কয়েকশো মিটার পেরোলো ওরা। পাশের ঝোপ থেকে ঝাঁপ দিলেন কার্টার। এসে পড়লেন টাকিনোর উপর, জাপটে ধরলেন তাকে। আড়াল থেকে বেরিয়ে দুই কুয়েম্বিকে ধরে ফেলল মাইক আর কোস্ট গার্ডেরা। চোখের পলকে কেড়ে নেওয়া হলো রাইফেল, পিস্তল। হাসতে হাসতে বেরিয়ে এলো রবিন। কিশোরকে বলল, আমার সিগন্যাল বুঝেছ দেখছি। ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি করছে টাকিনো। চেঁচালো, সিগন্যাল? কিসের সিগন্যাল? কিছুই শুনিনি। শোনার জন্যে তো নয়। হাসি বিস্তৃত হলো রবিনের। দেখার জন্যে, ওই যে ধোয়া জেলে রেখে গিয়েছিলেন। আশপাশে অনেক খড়কুটো ছিল, জড়ো করে দিয়েছি লাগিয়ে। মোর্স কোড, হাসি মুখে টাকিনোকে বলল কিশোর। নেভিতে ছিলেন, এটা বুঝতে পারলেন না? কেমন কম বেশি হয়ে থেমে থেমে ধোঁয়া উঠছিল, খেয়াল করেননি? করবেনই বাকি। পাগল হয়ে গিয়েছিলেন আংটিটার জন্যে। কোডে ওর নাম জানিয়েছিল, রবিন। বুঝে গেলাম, কাছেই আছে আমাদের উদ্ধারকারীরা। থেমে নাটকীয় ভঙ্গিতে বলল, ব্যাস আর কি, আপনাকে ব্যা ব্যা বানিয়ে নিয়ে এলাম এখানে। ব্যা ব্যা? বিচিত্র বাংলা শব্দটা বুঝতে পারল না টাকিনো। দাঁত বের করে হি হি করে হাসল মুসা। এটাও বুঝলেন না? ওহো, আপনি তো কিশোর মেয়ার চলতি ভাষা বোঝেন না। ছাগল ছাগল, জাপানে ছাগল নেই? ব্যা ব্যা করে না? রাগে অন্ধ হয়ে গেল টাকিনো। ঝাড়া দিয়ে হাত ছুটিয়ে নিতে চাইল, কিন্তু কাটার ছাড়লেন না। শহর দিকে চোখ পড়তে ভুরু কুচকে ফেললেন। আরে, তুমি এখানে? সংক্ষেপে জানানো হলো লেখককে। ছেলেগুলোর সঙ্গে লাগতে গিয়ে মস্ত ভুল করেছ তুমি, চিকামারা। হাসতে হাসতে বললেন কার্টার। ও চিকামারা নয়, বাধা দিয়ে বলল সোহ। কিমফো টাকিনো, ওর জালিয়াতির প্রমাণ আছে এখানে। লগবুকটা দেখালো সে। ফেডের হাত থেকে কেড়ে নিয়েছে ওটা। খুলে পাতা উল্টে একটা জায়গায় এসে থামল। এই যে, শুনুন, লেখা আছে। পড়ে গেল সে। সময় শেষ হয়েছে, সময় শেষ হয়ে এসেছে আমাদের। একজন তরুণ নাবিক আছে আমার সাবমেরিনে। ওর নাম কিংফো টাকিনো বলেই জানতাম, কিন্তু কিছুক্ষণ আগে এসে আমাকে বলল ওর আসল নাম টাকিনো নয়, আর ছদ্মনাম নিয়ে মরার ইচ্ছে তার নেই। তাহলে দেশবাসী কোনোদিনই তার নাম জানতে পারবে না। মরতেই যখন হবে, গৌরব নিয়েই মরতে চায় সে। ওর আসল নাম হ্যারিয়ামো চিকামারা। বাড়িতে স্ত্রী আর এক ছেলে আছে। চিকামারার শেষ অনুরোধ, যদি কখনো এই লগবুক কারো হাতে পড়ে, তিনি পড়েন, তাহলে দয়া করে যেন চিকামারা পরিবারকে হারিয়ামোর গৌরবজনক মৃত্যুর খবরটা পৌঁছে দেন। আর পড়তে পারল না সোহ। চোখে পানি এসে গেল। মুছে নিয়ে বলল, এটা সাবমেরিনের ক্যাপ্টেনের লেখা। পুলিশ নিশ্চয় অবিশ্বাস করবে না। এই নোটবুক আর আংটি টাকিনোকে জেলে পাঠাতে যথেষ্ট। আরে মুসা, আংটিটা কোথায় রেখেছ? হাসল মুসা। যেখানে আংটি খোঁজার কথা কল্পনাও করবে না কেউ।
ডান হাত তুলে আঙুল সরালো সে। তার আঙুলে খাপে খাপে বসে গেছে হ্যারি আমর আংটি। কাদায় হাত মাখামাখি। আংটিটা প্রায় অদৃশ্য হয়ে আছে। বেটারা আমার আঙুল দেখার কথা মনে করেনি একবারও। আরও দুটো ব্যা ফেড আর ডিডের দিকে চেয়ে চোখ টিপল সে। সমাপ্ত।